গোপাল সকাল সকাল গিন্নিকে বলে, ও গিন্নি, আমি চুল কাটতে গেলাম। গিন্নি বলে, চুল কাটতে তোমার না আছে দাড়ি, না আছে গোঁফ, তাও আবার মাথা ভর্তি টাক, ওই কানের তলায় দুখান চুল ঝুলছে, তাও আবার চুল কাট। এই শুনে গোপাল বলে, দিলে তো আমার যাওয়াটা ভণ্ড করে। একটু যাচ্ছিলাম শুভ কাজে, তাও তুমি আমার সাথে এইরূপ মস্করা করছো। আমি আসছি বলে গোপাল চুল কাটতে চলে যায়। তারপর চুল কাটার সেলুনে গিয়ে চুল কাটে। অমনি তারপর গোপাল বলে, বাবা, এত সুন্দর করে তুই চুল কেটে দিলি, মনে হচ্ছে আমার 10 বছর কমে গেল। এদিকে সে মন্ত্রীমশাই পেছন পেছন চুল কাটতে আসে। তারপর গোপালকে চুল কাটতে দেখে অমনি মন্ত্রীমশাই থমকে দাঁড়িয়ে দেখে, গোপালের কথাগুলো শোনে। তারপর গোপাল চুল কেটে ফিরে আসে। ফিরে এসে অমনি গামছাটা বাইরে মেলানো ছিল, ওই গামছাটা নিয়ে বলে, ও গিন্নি, একটু শোনো না। গিন্নি বলে, কি বলছো বলো, আমার এখন সময় নেই। গোপাল তখন বলে, আমি যখন ডাকি তখনই তোমার সময় হয় না। গিন্নি বাইরে এসে সে বলে, আমি জানি তো, তোমার শুধু এই করে দাও ওই করে দাও বলতেই থাকবে। আমি কি জানি না? তাই আমার কাজেরও অনেক মূল্য রয়েছে। বলো বলো, কি বলছো, কি বলবে, সেটাও ভালো করে বুঝতে পেরেছি। এই ছেঁড়া গামছাটাকে নিয়ে তুমি আমাকে বলবে ওটাকে সেলাই করে দিতে। তাই তো? অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি তো জানোই। বলো, সেই 3 বছর আগে এই কিনেছিলাম গামছাটা, এখন কি এটাকে দেওয়া যায়? এটাকে সেলাই করে আরও 3 বছর আমি ব্যবহার করতে পারবো। গিন্নি বলে, তোমার লজ্জা লাগে না? তুমি আরও এই গামছাটাকে ব্যবহার করবে বলছো? আমি তোমার এই গামছা সেলাই করেই দেব না। গোপাল তখন বলে, গিন্নি, তুমি বলো আমি কি করে রাজসভায় ছেঁড়া গামছা নিয়ে যাই। গিন্নি ভেতরে গিয়ে তারপর একটা নতুন গামছা নিয়ে এসে গোপালকে দেয়। গোপাল দেখে তো খুশি হয়ে যায়। গোপাল বলে, গিন্নি, তুমি আমার কথা ভেবে নতুন গামছা কিনেছো? সত্যি আমি ভাবতে পারছি না। অমনি গোপালের গিন্নি বলে, অনেক হয়েছে, আর তোমায় ভাবতে হবে না, যাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে রাজসভায় যাও। তারপর গোপাল রাজসভায় বের হয়, রাস্তা দিয়ে খুশি খুশি মনে যেতে থাকে। তারপর রাজসভায় গিয়ে রাজামশাইকে দেখা রাজামশাই, দেখুন, এই গামছাটা আমার গিন্নি আমায় দিয়েছে। রাজামশাই দেখে বললে, বাহ, বেশ তো, গামছাটা তো তোমার খুব সুন্দর হয়েছে। সঙ্গে বৈদ্যমশাই ও পণ্ডিত মশাই সকলেই প্রশংসা করতে থাকে, এই গামছার কাপড়টা তো খুব ভালো, তোমার গিন্নির চোখ তো খুব ভালোই। অমনি রাজামশাই বলতে থাকে, এই জন্যই তো গোপাল, তোমার গিন্নিকে নিয়ে তুমি আর তোমার নাতি নাতনিদের নিয়ে এইভাবে সুখী আছো, আমার খুব ভালো লাগে। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, ও মা, গোপালকে নিয়ে সামান্যটুকু গামছা নিয়ে এতই প্রশংসা চলছে। গোপালের কোথায়, গোপালকে নিয়ে কোথায় সকালে মস্করা তা না করে গোপালের প্রশংসা করছে। দেখাচ্ছি কালকে আমি এমন একটা জিনিস নিয়ে আসবো যাতে আমারই প্রশংসা। পরের দিন আবার রাজসভা শুরু হতেই সকলে এসে উপস্থিত, কিন্তু তখনও পর্যন্ত মন্ত্রীমশাই আসে না। এদিকে গোপাল বলে, রাজামশাই, মন্ত্রীমশাই তো আজকে এখনো পর্যন্ত এলো না, দেখুন আবার কোথায় কি করছে। রাজামশাই বলে, হ্যাঁ, মন্ত্রী তো কখনো আজ এত দেরি করে না, আজকে এত দেরি করে আসছে, কি ব্যাপার? তারপর বলতে বলতে মন্ত্রীমশাই এসে উপস্থিত। মন্ত্রীমশাই হাতের মধ্যে একটা লাঠি, ওর মধ্যে আবার এক রূপোর কাজ করা। মন্ত্রীমশাই রাজামশাইকে বলে, রাজামশাই দেখুন দেখুন, আমি একটা কি সুন্দর লাঠি নিয়ে এসেছি, দেখুন। রাজামশাই তখন বলে, হ্যাঁ, তো খুব সুন্দর লাঠিটা তো দেখতে, আর উপরের ওই উপর কাজটাও তো খুব সুন্দর। অমনি বলে মন্ত্রীমশাই, তাহলে আপনার এত দেরি হলো কেন? মন্ত্রীমশাই বলে, আসলে এই লাঠিটার জন্যই দেরি হলো। রাজামশাই রাজামশাই তখন বলতে থাকে, লাঠিটার সাথে দেরি হওয়ার কী সম্পর্ক? মন্ত্রীমশাই মন্ত্রীমশাই তখন বলতে থাকে, আসলে রাজামশাই, আমি যখন রাস্তা দিয়ে লাঠিটা নিয়ে আসছিলাম, সকলে তখন বলছিল, কোথায় এই লাঠিটা নিয়ে এসেছো, আর কবে আনলে, কি সুন্দর হয়েছে তোমার এই লাঠিটা, আমরা আগে কখনো দেখিনি। সবাই এইরূপ করে দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল, তাই তো এত দেরি হয়ে গেল। রাজামশাই বলে, হ্যাঁ তাই তো,
খুব সুন্দর তোমার এই লাঠিটা। এমনকি রাজসভার সকলেও প্রশংসা করতে থাকে। এদিকে গোপাল মনে মনে ভাবে যে এই বেটা আমাকে কালকে গামছা নিয়ে আসতে দেখে আজকে প্রশংসা পাওয়ার জন্য লাঠিটা নিয়ে এসেছে, বুঝতে পেরেছি। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে সকলে বাড়ি ফিরে যায়। পরের দিন আবার গোপাল একটা হাতে গোলাপ নিয়ে বেরোয় রাজামশাইকে দেবে বলে। এদিকে গোপালের গিন্নি দেখে বলে, এ কি গো, তোমার কি মাথায় ভীমরতি চাপলো না? তুমি গোলাপ নিয়ে আবার কাকে দেবে? গোপাল বলে, গিন্নি গোলাপ নিয়ে যাচ্ছি রাজামশাইয়ের জন্য, রাজামশাইকে দেবো বলে। অমনি গিন্নি বলে, রাজামশাইয়ের জন্য গোলাপ নিয়ে যাচ্ছ? ও বুঝেছি বুঝেছি, এখন মনে হয় ভাড়ামি আর করতে পারছো না, তাই হয়তো গোলাপ দিয়ে রাজামশাইকে বোলাবে, তাই তো? অমনি গোপাল বলে, না না গিন্নি, ভাড়ামি কেন করতে পারবো না, কেমনি ভাবনা একটা গোলাপ নিয়ে যাই রাজামশাইয়ের জন্য। চলি গিন্নি বললে গোপাল চলে যায়। এতে গোপাল রাস্তা দিয়ে যখন গোলাপ ফুলটাকে হাতে করে নিয়ে যাচ্ছিল, এদিকে হঠাৎ করে মন্ত্রীমশাই বাড়ি থেকে বের হয়। মন্ত্রীমশাই গোপালের হাতে গোলাপ দেখে মনে মনে ভাবে, ও গোপাল তো আবার আজকে গোলাপ নিয়ে যাচ্ছে রাজামশাইয়ের, তো এই গোলাপ দেখলে গোপালের প্রচুর প্রশংসা করবে আর গোপালকে খুব আদর দেবে, তাহলে আমাকেও কিছু করতে হবে। এতে গোপাল রাজসভায় রাজামশাইকে গোলাপটা দেয়। রাজামশাই গোলাপ পেয়ে বলে, বাবা গোপাল, তুমি কি নিয়ে এসেছো, বা খুব সুন্দর এই গোলাপ, আর এর গন্ধে আমার তো মন পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে, খুব ভালো করেছো গোপাল। বলতে না বলতে অমনি মন্ত্রীমশাই পুরো গোলাপ ফুলের টব সমেত নিয়ে চলে আসে। বলে, রাজামশাই দেখুন দেখুন, আমার গোলাপ গাছে গন্ধ তো খুব ভালো। মন্ত্রীমশাইয়ের এই কথা শুনে গোপাল বলে যে গোলাপ গাছের থেকে গন্ধ আসে না, গোলাপ ফুলের থেকে গন্ধ আসে। অমনি মন্ত্রীমশাই বলতে থাকে, এই গোপাল তুমি চুপ করো তো। রাজামশাই দেখুন, আমার গোলাপ অনেকগুলো আছে, আর গোপালের তো একটা মাত্র গোলাপ, আমার এতগুলো গোলাপ থেকে অনেক গন্ধ বেরোবে, এমনকি আপনার মনে গন্ধ ভরে যাবে। আপনি আমার গোলাপটাও নিয়ে দেখুন। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি মন্ত্রী, তোমার গোলাপগুলো খুব ভালো, আমি জানি তুমি গোপালের থেকে অনেক বেশি ভালোবাসো, সে আমি ভালোভাবেই বুঝতে পারছি। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পর পরের দিন গোপাল রাজামশাইয়ের সাথে বাগানে এসে দেখা করে বলে, রাজামশাই বুঝতে পারছেন? রাজামশাই বলে, হ্যাঁ সব তো বুঝতে পারছি গোপাল, যে তুমি যা কিছু করছো, মন্ত্রীমশাই তাই কিছু করছি নিজের প্রশংসা পাওয়ার জন্য। অমনি গোপাল বলে, শুধু হিংসার বশে রাজামশাই তো আমাকে চোখে দেখতে পারে না, আর আমার সাথে হিংসা করতেই থাকে, তাই নিজের প্রশংসা পাওয়ার জন্য এগুলো কিছু করছে, তার জন্য একটা কাজ করতে হবে রাজামশাই। রাজামশাই বলে, কি করতে হবে গোপাল, বলো কি করবে? রাজামশাই, আমি আপনাকে বলবো একটা প্রাসাদ বানিয়ে দেওয়ার জন্য, অমনি আপনি রাজি হবেন না। তারপর আপনাকে আমি আবার বলবো যে তাহলে নবাবের কাছ থেকে আমি একটা প্রাসাদ বানানোর কথা বলবো, অমনি আপনি বলবেন ঠিক আছে, তাহলে নবাবকে তুমি বলতে পারো, এইটুকুই, আপনি বললেই তাহলেই হবে। এই কথা শুনে পরের দিন আবার রাজসভা শুরু হতে গোপাল বলতে থাকে, রাজামশাই আমার একটা আবদার রয়েছে। রাজামশাই বলে, কি আবদার বলো গোপাল? গোপাল তখন বলে, রাজামশাই বলছিলাম কি, আপনি যদি আমাকে একটা প্রাসাদ বানিয়ে দেন। এই শুনে রাজামশাই বলতে থাকে যে প্রাসাদ, ও তা সম্ভব নয়, আমি তোমার প্রাসাদ বানিয়ে দিতে পারবো না। এদিকে পণ্ডিত মশাই তারপর বৈদ্যমশাই বলে, গোপাল আবার প্রাসাদে থাকার ইচ্ছে হয়েছে নাকি? মন্ত্রীমশাই তো ঠাট্টা করে বলতে থাকে, প্রাসাদ থাকবে, রাজামশাই আবার প্রাসাদ বানিয়ে দেবে ওকে। এদিকে রাজামশাইকে আবার গোপাল বলতে থাকে, রাজামশাই তাহলে আমি নবাবকে একবার বলি, আপনি তাহলে আদেশ দেন। অমনি রাজামশাই বলতে থাকে, ঠিক আছে, তুমি নবাবকে বলতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তারপর গোপাল বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে অমনি একটা কাপড়ে জামা কাপড়ে পোল্লা বেঁধে নিয়ে গিন্নিকে বলে, গিন্নি আমি এখন চললাম মুর্শিদাবাদ, এখন নবাবের কাছে গিয়ে আমার প্রাসাদ বানানোর কথা বলিনি। গিন্নি বলে, মুর্শিদাবাদে তুমি কবে আসবে? গিন্নিকে বলে, আমি চলে আসবো 2-1 দিনের ভেতরে, তুমি চিন্তা করো না গিন্নি। বলে অমনি গোপাল পৌঁছে যায় মুর্শিদাবাদে। ওখানে গিয়ে নবাবের সাথে দেখা করে। নবাবকে বলে, নবাব আসলে আমার একটু আবদার ছিল আপনার কাছে, আমায় একটা প্রাসাদ বানিয়ে দেবেন? নবাব তখন বলে, হ্যাঁ সেটা বানিয়ে দেবো ঠিকই, কিন্তু প্রাসাদ বানিয়ে দিলে তার যে খরচাপাতি আছে সেগুলো তো দিতে লাগবে। অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো।
তবু আপনি বলুন কত খরচ হতে পারে। অমনি নবাব বলে, রোজ 10 মোহর করে মাসে 300 মোহর তোমায় দিতে লাগবে। গোপাল তখন বলে, নবাব, প্রাসাদ বানানোর পরে প্রথম 1 মাস আমি আপনাকে মোহর দিতে পারবো না, তখন নইলে আমি আপনার হয়ে কাজ করব। অমনি নবাব রাজি হয়ে যান, তারপর প্রাসাদ বানিয়ে দেন। ওই প্রাসাদে থাকে। এদিকে রাজসভায় গোপাল আসছে না দেখে মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই, অনেকদিন তো হয়ে গেল, গোপাল তো রাজসভায় আসছে না, আপনি তো কই কিছু বলছেন না। রাজামশাই বলে, হ্যাঁ, গোপালের তো চিঠি এসেছিল আমার কাছে, গোপালকে তো নবাব প্রাসাদ বানিয়ে দিয়েছেন। এই শুনে মন্ত্রীমশাই তো চক্ষু চড়ক গাছ। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, গোপালকে নবাব প্রাসাদ বানিয়ে দিল, তাহলে তো আমাকেও এই প্রাসাদে নবাবের কাছ থেকে আর বলি, আমাকে বানিয়ে দেওয়ার কথা বলতেই হবে, দেখি নবাব আমাকে প্রাসাদ বানিয়ে দেয় কিনা। ওদিকে মন্ত্রীমশাই রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে ঘোড়ার পিঠে করে মুর্শিদাবাদে পৌঁছায়। এদিকে গোপালের প্রাসাদকে দেখতে পেয়ে ও বলে, গোপাল, তুমি প্রাসাদে বসে বসে হাওয়া খাচ্ছ? গোপাল তখন বলে, হ্যাঁ মন্ত্রীমশাই, এই যে দেখুন আমার প্রাসাদ কেমন লাগছে। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, হ্যাঁ ভালোই তো, অবশ্যই আমিও দেখি আমি নবাবের কাছ থেকে প্রাসাদ পাই কিনা। অমনি নবাবের কাছে যায়। নবাবকে গিয়ে বলতেই নবাব দূর করে দাঁড়ায়, যাও এখান থেকে, প্রাসাদ তোমায় আমি প্রাসাদ বানিয়ে দেবো, তোমার যত দুষ্টবুদ্ধি তোমার মাথায়। ওইদিকে মন্ত্রীমশাই বেচারি মন খারাপ করে মাথা নিচু করে আসতে থাকে। গোপাল মন্ত্রীমশাইকে দেখতে পেয়ে বলে, কি মন্ত্রীমশাই, আপনাকে নবাব প্রাসাদ বানিয়ে দিল না? তাহলে একটা কাজ করতে পারেন, আমার তো খুব দয়ার সরে যদি মনে হয় তাহলে আমার প্রাসাদটা নেবেন, তাহলে আমি আপনাকে দিয়ে দিতে পারি। এদিকে শুনে মন্ত্রীমশাই বলে, তাই গোপাল, সত্যি তোমার প্রাসাদটা আমায় দিয়ে দেবে? গোপাল তখন বলে, হ্যাঁ, অবশ্যই তোমায় দিয়ে দেবো, তার জন্য আমার হাতে যে কাগজপত্র রয়েছে তাতে আপনাকে স্বাক্ষর দিলেই হবে। রাজসভার সকলের সামনে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি সব স্বাক্ষর করে দেব। তারপর রাজসভায় গিয়ে মন্ত্রীমশাই স্বাক্ষর দিয়ে দেয়। এদিকে গোপাল বলে, ওই বাড়ির সমস্ত খরচাপাতি কিন্তু আপনার। হ্যাঁ। মন্ত্রীমশাই কোনো কথা কানে না দিয়ে আর খুশিতে প্রাসাদে গিয়ে নৃত্য করে থাকে। এর মধ্যে পিছনের বাইরে এদিকে 1 মাস হয়ে যাওয়ার পরে অমনি প্রহরীদেরকে পাঠায় নবাব প্রাসাদের খরচাপাতি তোলার জন্য। এদিকে প্রহরীরা এসে বলে, মন্ত্রীমশাই, আপনি কি এখনো এই প্রাসাদটা কিনে নিয়েছেন গোপালের কাছ থেকে? মন্ত্রী বলে, হ্যাঁ, গোপাল তো আমায় দিয়ে দিয়েছি, তাহলে 1 মাস হয়ে গেল, আপনার কাছ থেকে তো নবাব মোহর পাবেন, আপনার এই প্রাসাদের যে খরচাপাতি আপনাকে দিতে হবে, 10 মোহর করে প্রতিদিন 300 মোহর আপনাকে দিতে হবে। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, 300 মোহর? আমি 300 মোহর কোথা দিয়ে পাবো? আমাকে তো গোপাল এমনি দিয়েছিল প্রাসাদটা। ওরা তখন বলে থাকে, আপনি স্বাক্ষর করেন ওই কাগজের মধ্যে, ওই কাগজটার মধ্যেই তো সবটাই লেখা ছিল, আপনি যদি না দেখে এখন আনন্দে আত্মহারা হয়ে যান তাহলে তো কারোর কিছু করার নেই। আপনাকে তো এখন আমরা বন্দি করে নিয়ে যাব নবাবের কাছে। তারপর মন্ত্রীমশাইকে বন্দি করে নিয়ে গিয়ে ওই কারাগারে বন্দি করে সমানে চাবুকের ঘা মারতে থাকি। তো এদিকে মন্ত্রীমশাই, ওই যে কী অন্যায় করেছিলাম, কি ভুল করেছি আমি, প্রাসাদের লোভে চলে এসেছিলাম, গোপালের সাথে হিংসা করে আর কোনোদিনও গোপালের হিংসা আর কোনোদিনও করবো না, আমায় ছেড়ে দাও। এতে সকলে চাবুক মারতেই থাকে। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।